আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা ভিভিএস ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষার্থী আছো, অর্থাৎ যাদের পরীক্ষার সামনে, তোমাদের জন্যই অ্যাডভান্সড অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে সেখান থেকে আরও একটি নতুন চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানিজ বা ব্যাংকিং কোম্পানির হিসাব সংরক্ষণ, এই চ্যাপ্টারের একটা বেসিক ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের বেসিক ক্লাসটা মনোযোগ সহকারে খেয়াল করলে এই চ্যাপ্টার থেকে যতগুলো অঙ্ক আসে সবগুলো অঙ্ক তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানির চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে তোমাকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট কীভাবে তৈরি করা হয় এই জিনিসটা তোমাদেরকে ভালো মতো আয়ত্ত করে নিতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা প্রথমে বেসিক ক্লাসের প্রথম অংশ যেটা সেটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর্ম আফটার অ্যাডাপশন অফ IAS 30, অর্থাৎ IAS 30 অ্যাডাপশনের পরে আমরা যেভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা তৈরি করি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দিয়ে ফর দ্য ইয়ার ইন ডেট অ্যাজ অন ডট ডট ডট, অর্থাৎ এখানে যে সাল বা তারিখ থাকবে সেটা লিখবো আমরা। পার্টিকুলার দুইটা টাকার ঘর। প্রথমে আমাদের ইনকামগুলোকে আলাদাভাবে লিখতে হবে। ইনকামের মধ্যে এক নাম্বার হলো ইন্টারেস্ট ইনকাম। এই ইন্টারেস্ট ইনকামটা প্রথমে লিখে প্রথম কলামে রাখবো, তারপর সেখান থেকে আমরা লেস বা মাইনাস করব ইন্টারেস্ট পেইড। আমরা সবাই জানি ব্যাংক সুদের বিনিময়ে বা মুনাফার বিনিময়ে ব্যবসা করে। তারা এক ধরনের সুদ আয় করে বা ইন্টারেস্ট ইনকাম করে, আরেক ধরনের সুদ পেইড করে। যখন আমানতকারীদের কাছ থেকে তারা ঋণ গ্রহণ করে বা আমানত নেয় তখন ব্যাংক ইন্টারেস্ট দেয়। আবার যারা মক্কেল আছে অথবা ব্যাংক যখন ঋণ দেয় তখন তারা সেখান থেকে সুদ পায়। এই ইন্টারেস্ট ইনকাম থেকে তুমি যদি ইন্টারেস্ট পেইডটা মাইনাস করে দাও তুমি নেট ইন্টারেস্টটা পাবা। এটা গেল ইনকামের এক নাম্বার। দুই নাম্বার হলো কমিশন অ্যান্ড এক্সচেঞ্জ। বিভিন্ন কমিশন এবং এক্সচেঞ্জের মাধ্যমে ইনকাম করে। তিন নাম্বার ইনকাম হলো ডিসকাউন্ট ইনকাম। চার নাম্বার ইনকাম হলো ইনভেস্টমেন্ট ইনকাম। ফার্স্ট নাম্বার ইনকাম হলো আদার ইনকাম, যদি থাকে ব্যাংক সে সবগুলো ইনকাম যোগ করে আমরা টোটাল অপারেটিং ইনকাম পাবো। এরপর হলো এক্সপেন্ডিচার বা ব্যয়সমূহ কী কী ব্যাংকের। এক নাম্বার স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্স ইনক্লুডিং প্রভিডেন্ট ফান্ড। দুই নাম্বার ম্যানেজিং ডাইরেক্টর ফি। তিন নাম্বার ডিরেক্টর ফি। চার নাম্বার রেন্ট, ট্যাক্স, ইন্স্যুরেন্স, লাইটিং। পাঁচ নাম্বার লিগ্যাল এক্সপেন্সেস। পরবর্তী পেজে আসলাম। ছয় নাম্বার পোস্টেজ, স্ট্যাম্প অ্যান্ড টেলিগ্রাম। সাত নাম্বার অডিটর ফি। আট নাম্বার স্টেশনারি, প্রিন্টিং, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। নয় নাম্বার ডেপ্রিসিয়েশন অ্যান্ড রিপেয়ার্স। 10 নাম্বার আদার এক্সপেন্সেস। এই সবগুলো এক্সপেন্সেসকে আমরা যোগ করে টোটাল অপারেটিং এক্সপেন্ডিচার নামে বাইরে নিয়ে আসব। সেখান থেকে আমরা যে কাজটা করব, এই যে আমরা টোটাল অপারেটিং ইনকাম বের করছিলাম সেই টোটাল অপারেটিং ইনকামের নিচে একটা যোগফল আসবে। সেখান থেকে টোটাল এক্সপেন্ডিচার যেগুলো সেই টোটাল এক্সপেন্ডিচারগুলো মাইনাস করে দিলেই আমরা পাবো টোটাল প্রফিট বিফোর প্রভিশন। তার মানে টোটাল অপারেটিং ইনকাম থেকে টোটাল অপারেটিং এক্সপেন্ডিচার মাইনাস করলে আমরা প্রফিট বিফোর প্রভিশন পাবো। সেই বিফোর প্রভিশন থেকে আমরা যখন লেস করব ব্যাড ডেট প্রভিশন তখন আমরা যেটা পাবো সেটা হলো প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স। প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স পাওয়ার পরে যদি আমরা ইনকাম ট্যাক্সটা মাইনাস করে দিই তাহলে আমরা পাবো প্রফিট আফটার ট্যাক্স। এখানে একটা নোট দেওয়া আছে, খেয়াল করো। ব্যাংক অ্যাক্ট 1991 অনুযায়ী উপরের চকটি হুবহু অনুসরণ করতে হবে, অর্থাৎ ব্যাংক আইন 1991 অনুযায়ী আমরা যে চকটা দেখাইলাম সেটা হুবহু অনুসরণ করতে হবে। উপরের চকে এক্সপেন্ডিচার যে আইটেম সমূহ আছে সেটা মনে রাখার সহজ একটা কৌশল হলো SM, DR, LPA, SDO। আচ্ছা, SM বলতে আমরা কি বুঝি দেখো। এখানে এক্সপেন্ডিচারের মধ্যে এক নাম্বার ছিল স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্স, একে বলা হয় S। দুই নাম্বার হলো ম্যানেজিং ডিরেক্টর, তার মানে SM এর মধ্যে আমরা দুইটা খরচকে নিয়ে আসলাম। এরপর হলো DR। আচ্ছা, DR বলতে আমরা কি বুঝি দেখো। আমরা SM এর পরে এই 3 নাম্বারে ডিরেক্টর ফি আছে, 4 নাম্বারে রেন্ট, ট্যাক্স, ইন্স্যুরেন্স, লাইটিং এগুলো আছে। ডি মানি ডিরেক্টর ফি, আর মানি হলো রেন্ট, ট্যাক্স, ইন্স্যুরেন্স ইনক্লুডিং এগুলোকে বুঝাচ্ছে। এরপরে আমরা যদি খেয়াল করি SM এবং একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করো SMDR এর পরে LPA। আচ্ছা, LPA এর পূর্ণরূপ কি? LPL মানে হলো লিগ্যাল এক্সপেন্সেস,
পি মানি পোস্টেজ স্টাম্প টেলিগ্রাম, এ মানি হলো অডিটর ফি। এরপর হলো এসডিও। এসডি বলতে 8 নাম্বার 9 নাম্বার এই 10 নাম্বার খরচকে বোঝাচ্ছে। এস মানি স্টেশনারি প্রিন্টিং অ্যাডভার্টাইজমেন্টকে বোঝাচ্ছে। ডি মানি ডেপ্রিসিয়েশন রিপেয়ার্সকে বোঝাচ্ছে। ও মানি হলো আদার এক্সপেন্সেসকে বোঝাচ্ছে। অর্থাৎ তুমি যদি এক্সপেন্ডিচার আইটেম সমূহকে একদম সহজভাবে মনে রাখতে চাও তাহলে এস এম ডিআর এলপিএ এসডি দিয়ে মনে রাখতে পারো। এটা গেল প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। আমরা পরের অংশ দেখব। পরের অংশটার দিকে খেয়াল করো। অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট যদি তৈরি করতে হয় কীভাবে করব। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বিগিনিং ব্যালেন্সটা সবার আগে লিখতে হবে, যেটা প্রশ্নের রেওয়ামিলের ভিতরে দেওয়া থাকবে লাস্ট ইয়ার প্রফিট নামে। সেটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বিগিনিং ব্যালেন্স দিয়ে লিখব, যেটা লাস্ট ইয়ার প্রফিট। এর সাথে অ্যাড বা প্লাস করতে হবে কারেন্ট ইয়ার প্রফিট, যেটাকে আমরা কিছুক্ষণ আগে বের করছি নেট ইনকাম, সেটা যোগ হবে। সেখান থেকে লেস করতে হবে স্ট্যাটুটরি রিজার্ভ বা বিধিবদ্ধ সঞ্চিতি, তারপরে লেস করতে হবে ডিভিডেন্ড বা লভ্যাংশ থাকলে। এভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা তৈরি করব। এখানে একটা নোট দেওয়া আছে, দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন স্টেটমেন্টে গত বছরের যদি লস থাকে, অর্থাৎ এখানে প্রফিট অ্যান্ড লস অ্যান্ড বিগিনিং ব্যালেন্স যেটা লাস্ট ইয়ার প্রফিট নামে যদি আসে থাকে তাহলে এভাবে করতে হবে। আর যদি এটা লাস্ট ইয়ার লস থাকে, এখানে সে কথাটাই বলছে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন স্টেটমেন্টে গত বছরের লস থাকলে তা গত বছরের প্রফিট হতে বাদ যাবে। এগুলো যখন আমরা অঙ্ক করব আরও ক্লিয়ারভাবে তোমাদেরকে বোঝাবো। আমরা পরবর্তী অংশটা একটু দেখাই দিই, সেটা হলো আমরা কীভাবে ব্যালেন্স শিট তৈরি করব। ব্যালেন্স শিটের আমরা দেখতে পাচ্ছি প্রথমে অ্যাসেটসগুলো লিখব। দেখো এখানে 7টা অ্যাসেটস আছে। এক নাম্বার হলো ক্যাশ। ক্যাশের মধ্যে কী কী থাকতে পারে? অ্যাট বাংলাদেশ ব্যাংকে ক্যাশ থাকতে পারে, ইন হ্যান্ড বা হাতে ক্যাশ থাকতে পারে, ব্যালেন্স উইথ আদার ব্যাংক অন্যান্য ব্যাংকেও ক্যাশের ব্যালেন্স থাকতে পারে। 2 নাম্বার মানি অ্যাট কল উইথ শর্ট নোটিশ, তার স্বল্প নোটিশে প্রদেয়। 3 নাম্বার ইনভেস্টমেন্ট। 4 নাম্বার লোন অ্যান্ড অ্যাডভান্স। লোন অ্যান্ড অ্যাডভান্সের মধ্যে আবার লোন, ক্যাশ, ক্রেডিট অ্যান্ড ড্রাফট, বিল, ডিসকাউন্ট অ্যান্ড পার্সেস। 5 নাম্বার ফিক্সড অ্যাসেটস। 6 নাম্বার আদার অ্যাসেটস। 7 নাম্বার নন ব্যাংকিং অ্যাসেটস। এই সবগুলো অ্যাসেটস যোগ করে আমরা টোটাল অ্যাসেটস পেয়ে যাব। এটা হলো অ্যাসেটসের তালিকা। তার মানে আমরা 7টা অ্যাসেটস দেখতে পাচ্ছি এখানে, এগুলো একটু খেয়াল রাখবা। আমরা পরবর্তী পেজে আসলাম। লাইবিলিটিস অংশটাকে ভাগ করতেছি। দেখো বরিং ফ্রম আদার ব্যাংক, অর্থাৎ অন্যান্য ব্যাংক থেকে যদি আমরা ধার করি সেটা। ডিপোজিট অ্যান্ড আদার্স। ডিপোজিট অ্যান্ড আদার্স বলতে আমরা বিভিন্ন ডিপোজিট নিয়ে থাকি মক্কেলদের কাছ থেকে, যেমন ফিক্সড ডিপোজিট, কারেন্ট ডিপোজিট, সেভিংস ডিপোজিট। এই ডিপোজিটগুলো কিন্তু ব্যাংক বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে নিয়ে থাকে। শেয়ার হোল্ডার ইকুইটি, তার মধ্যে পেইড আপ ক্যাপিটাল, স্ট্যাটুটরি রিজার্ভ, রিটেন আর্নিংয়ের ব্যালেন্সটা আসবে। এই সবগুলো আমরা যোগ করে টোটাল লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটিটা পেয়ে যাব, যেটা টোটাল অ্যাসেটসের সাথে মিলে যাবে। এখানে 3টা টিপস আছে, দেখো। টিপস নাম্বার 1, ব্যাংক অ্যাক্ট 1991 অনুযায়ী উপরের ছকটি হুবহু অনুসরণ করতে হবে। উপরের ছকের অ্যাসেটস এর আইটেমসমূহ মনে রাখার সহজ উপায় হলো CMILFON। আচ্ছা, প্রথমে আমরা দেখব CMI বলতে কি বুঝি। দেখো সি মানি ক্যাশ, এম মানি মানি অ্যাট কল উইথ শর্ট নোটিস, আই মানি ইনভেস্টমেন্ট। এরপরে LFO, এল মানি লোন অ্যান্ড অ্যাডভান্স, এফ মানি ফিক্সড অ্যাসেটস, ও মানি আদার অ্যাসেটস, আর এন বলতে নন ব্যাংকিং অ্যাসেটসকে বোঝায়। এভাবে তুমি চাইলে শর্ট ফর্মের মাধ্যমে অ্যাসেটসটাকে মনে রাখতে পারো। টিপস নাম্বার 2, ব্যাংক অ্যাক্ট 1991 অনুযায়ী উপরের ছকটি অনুসরণ করতে হবে। উপরের ছকের লাইবিলিটির আইটেমসমূহ মনে রাখার সহজ উপায় হলো BDS। আচ্ছা, BDS মানে কি? দেখো, বি মানি বরিং ফ্রম আদার ব্যাংক, ডি মানি ডিপোজিট অ্যান্ড আদার্স, এবং এস মানি হলো কি? এস মানি হলো শেয়ার হোল্ডার ইকুইটি। তার মানে এই BDS দ্বারা তুমি এই লাইবিলিটির আইটেমসমূহকে সহজে মনে রাখতে পারো। 3 নাম্বার টিপস হলো, যদি পেইড আপ ক্যাপিটাল থেকে রিজার্ভ ফান্ড কম থাকে তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্সের উপরে 20% স্ট্যাটুটরি রিজার্ভ রাখা বাধ্যতামূলক। তার মানে স্ট্যাটুটরি রিজার্ভ বা বিধিবদ্ধ সঞ্চিতিটা কখন রাখা বাধ্যতামূলক? যদি দেখি পেইড আপ ক্যাপিটাল থেকে রিজার্ভ ফান্ডের পরিমাণ কম হয়। প্রশ্নে কিন্তু পেইড আপ ক্যাপিটালও দেওয়া থাকবে, রিজার্ভ ফান্ডও দেওয়া থাকবে। পেইড আপ ক্যাপিটাল থেকে রিজার্ভ ফান্ড কম হলে নেট প্রফিট বিফোর ট্যাক্স যেটা বের হবে সেটার উপর 20% স্ট্যাটুটরি রিজার্ভ রাখা বাধ্যতামূলক হবে। এই ছিল আমাদের আজকের বেসিক ক্লাস। এই ক্লাসটি প্রয়োজনে একবারের জায়গায় 2বার 3বার দেখবা। এই যে আজকের আলোচনাগুলো করছি এগুলো যদি তুমি আয়ত্ত করে নিতে পারো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবা।
ক্লাসটি শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।